আমার নাম ইশতিয়াক ইমন, আমি একাত্তর টেলিভিশনে কাজ করি। যাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক করার কথা আমরা শুনেছি আপনাদের প্ল্যাটফর্ম থেকে, সেই প্ল্যাটফর্মটা কি, আসলে আপনারা এটা হ্যাক করেছেন কিনা, করলে কেন করেছেন? সমন্বয়কদের আইডি হ্যাক, হ্যাঁ, এরকম হয় একটা স্বাভাবিক বিষয়। কারণ কি আপনারা জানেন, এই সাইবার কমিউনিটি আমাদের নানানভাবে কিন্তু আন্দোলনের সময় তারা সাহায্য সহযোগিতা করে গেছে। কোনোভাবে কোনো টিভিতে কোনো নিউজে কিন্তু তাদের নাম আসে নাই। কেন? তারা কি বাংলাদেশের উপকার করে নাই? একের পর এক কিন্তু বাংলাদেশের তারা সহযোগিতা করেই গেছে এই সাইবার কমিউনিটিকে। তারপরেও কিন্তু এবং সমন্বয়কদের কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল যে এত ঘন্টার ভিতরে আপনারা আমাদের একটা কাজ করে দেন কিংবা সহযোগিতা করে দিন, এরকম একটা কোনো কিছু বলা হয়েছিল। কিন্তু তারপরেও তারা কোনো গুরুত্বই দেয় না। ব্যবসায়ীরা কী করতে পারবে? এখন আইডি হ্যাক, এখন মাথায় হাত। মানে মূল ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো শুধু থাম্বনেল দেখে কি বোঝা যায়? টাইটেল দেখে মূল ভিডিওটা শুরু করব। 2টা মিনিট কথা বলতে চাই যারা কি শুরু করছে, মানে নিজের ইচ্ছায় সব চালাবে। যাই হোক না কেন, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো যাই হোক না কেন, মূল ভিডিও চলে যাই, চলুন যাই মূল ভিডিওটা শুরু করি। আমার নাম ইশতিয়াক ইমন, আমি একাত্তর টেলিভিশনে কাজ করি। যাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক করার কথা আমরা শুনেছি আপনাদের প্ল্যাটফর্ম থেকে, সেই প্ল্যাটফর্মটা কি, আসলে আপনারা এটা হ্যাক করেছেন কিনা, করলে কেন করেছেন, কাদের কাদেরটা করেছেন? আমি আমি ব্যাপারটা বলি। আগে জি। বলি, রেকর্ডে পরে যাই আমরা। ব্যাপারটা হচ্ছে আমি বলি, জি। আমাদের সাইবার কমিউনিটি জুলাইয়ের অভ্যুত্থানের মধ্যে সাইবার যুদ্ধে অপরিসীম ভূমিকা পালন করছে। এটা একমাত্র সোশ্যাল মিডিয়াতে যত সর্বসাধারণ আছে সবাই এই ব্যাপারগুলো হচ্ছে পাবলিকলি দেখেছে যে আমরা প্যাসিভ হাসিনার সময় আমরা প্যাসিভ হাসিনার বিরুদ্ধে কিভাবে কাজ করেছি, এবং যে জায়গায় থেকে জুনায়েদ আহমেদ পলক নিজে তার টিম নিয়ে, হ্যাঁ, যে তার টিম দ্বারা আমাদের সাথে যোগাযোগ করে হচ্ছে আমাদেরকে যে টাকার প্রলোভন দেখাইছিল, আমরা কিন্তু জুনায়েদ আহমেদ পলকের কথা আমরা রাজি হই নাই এবং আমরা তাদের পক্ষ নিয়ে আমরা কাজ করি নাই। আমরা অবশ্যই স্টুডেন্টদের পক্ষে ছিলাম এবং স্টুডেন্টদের পক্ষ থেকে আমরা কিন্তু পুরো আন্দোলনটা সাইবারে আমাদের যুদ্ধটা আমরা অব্যাহত রাখছি। এখন আমি যেটা বলতে যাচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে যে উপদেষ্টাগুলো আছে, কিছুদিন আগে আমরা উপদেষ্টাদেরকে আমরা একটা ওয়ার্নিং দিয়েছিলাম, 72 ঘন্টার একটা ওয়ার্নিং দিয়েছিলাম। সেই ওয়ার্নিংটা হলো যে উপদেষ্টা ফারুকীকে অপসারণের জন্য। উপদেষ্টা ফারুকীকে অপসারণ যদি না করা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের সাইবার স্পেসে আমরা অ্যাটাক চালাবো, আমরা তাদেরকে বলেছি, ঠিক আছে? এবং তারা কিন্তু সেই জায়গা থেকে তারা সরে আসে নাই, হ্যাঁ, তারা এই জায়গায় এখনো বহাল আছে। যার প্রেক্ষিতে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু সরকারি ওয়েবসাইটে আমরা আমাদের কন্ট্রোলে নিই এবং কন্ট্রোলে নিয়ে ওইখানে আমরা ডিটেলসে কিন্তু লিখে দিচ্ছি হোম পেজে যে ফারুকীকে আমরা অপসারণ করতে চাচ্ছি, আমরা চাই ফারুকীকে অপসারণ করা হোক। বিতর্কিত একটা পার্সন, যেহেতু ফারুকীকে অপসারণ যদি না করা হয় সাইবার স্পেসে আমরা আবার অ্যাটাকিং চালাবো। সেই অ্যাটাকিংটা আমরা প্যাসিভ হাসিনার সময় চালিয়েছি। উপদেষ্টাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। আমাদের একটাই কথা, সেটা হচ্ছে যে এই জুলাই আন্দোলনে যেসব সাইবার যোদ্ধারা, যেসব বাংলাদেশের যেসব সাইবার টিম, যেসব বাংলাদেশের স্প্যানিং বা ইথিক্যাল হ্যাকিং টিমগুলো সাইবার যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা কেন আজকে আলোচনায় কথাই নেই এবং তাদের কেন এটা বলা হয়নি যে এই যুদ্ধের মধ্যে সাইবার কমিউনিটি প্লাস সাইবার যোদ্ধা যারা আছে তাদেরও ভূমিকা আছে? তারা কখনোই এটা স্বীকার করেনি কেন? এবং আমাদের যারা সাইবারে আমরা যুদ্ধ করছি, আমাদের মতো যেরকম স্প্যানিং বা হ্যাকিং টিম আছে, হ্যাঁ, তারা কেন বঞ্চিত? এবং তারা এবং যাদের ডাকে আপনি যদি বলি, আপনি হয়তো বা জানেন ব্যাপারটা, যে একমাত্র সাইবার কমিউনিটি ডাকেই কিন্তু তখন যারা রেমিটেন্স যোদ্ধা আছে অনলাইন প্ল্যাটফর্মে সাইবার কমিউনিটিকে সাড়া দিয়ে তারা কিন্তু রেমিটেন্স সাধন করে দিয়েছিল। এবং আমি আপনাকে এই প্রোপটাও দিতে পারি যে যখন হচ্ছে এক দফা দাবি, যখন হচ্ছে সরকার পতনের দাবি না আসে, ঠিক তার 15 দিন আগেই কিন্তু সাইবার কমিউনিটি সরকার পতনের ঘোষণা দিয়ে দিয়েছিল, যাতে স্টুডেন্ট যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তারা যেন ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধ হয়ে যাতে পিছ পা না হয় আন্দোলন থেকে, তারা যেন সাহস পায়। এবং আমরা তাদেরকে ওই সাপোর্টটা দিয়েছি। সেই আমরা এটা বলেছি যে আপনারা আপনাদের জায়গা থেকে লিখেন, নিজেদের ইচ্ছা মতো প্রকাশ করেন, আমরা আছি সাইবার কমিটি, আমরা আপনাদের পেজ, আপনাদের অ্যাকাউন্ট সবকিছু আমরা প্রোটোকল দিব এবং সবকিছু আমরা প্রোটেকশন দিব। আমরা তাই করেছি। যে সকল পেজগুলো থেকে হচ্ছে পুশ করা হয়তো ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে, সেই সব পেজগুলো হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার যে আইটি সেক্টরের যে যারা ছিল তারা হচ্ছে কথা বলে এই পেজগুলো নষ্ট করে দিয়েছিল। আমরা সেগুলো ব্যাক করে দিচ্ছি, অনেক অ্যাকাউন্ট ব্যাক করে দিচ্ছি, বিভিন্ন ব্যবসা দিতে করছি। এখন আমি মূল কথায় আসি। আমাদের মূল কথা হচ্ছে এটাই যে উপদেষ্টা যারা আছে তারা এখনো কেন সেই বিতর্কিত পার্সন এই ফারুকীকে কেন এখনো তার জায়গায় এখনো কেন বহাল রাখছে, যেখানে হচ্ছে ব্যাপক হারে সোশ্যাল মিডিয়াতে একটা আন্দোলন এসেছে অফলাইন এবং অনলাইনে যে ফারুকীকে অপসারণ চাই। আমাদের কথা হচ্ছে এটাই যে এই ফারুকীকে কেন অপসারণ করা হলো না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে সচিবালয়ের আগুন বিষয়, সচিবালয়ের যে আগুনটা লেগেছে সেটার ফুটেজ যে ব্যাপারটা তারা পাবলিক করছে, যদিও এটার পিছনে আরো অনেক কিছু আছে। তো আমরা চাই সচিবালয়ের যে ব্যাপারটা, আগুনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা ক্লিয়ার করতে। সাইবার কমিউনিটি সবসময় একই কথা বলেছে যে সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ মানুষের পাশে থেকে তারা যে ডাক দিয়েছে সাইবার কমিউনিটি, যদি সেটা যৌক্তিক মনে হয় এবং সেই যৌক্তিক ডাককে তারা সাপোর্ট করে আমরা সাইবার যুদ্ধ চালিয়েছি। সুতরাং আমরা মনে করি যে এই উপদেষ্টা মণ্ডলী থেকে ফারুকীকে যদি অপসারণ করা না হয়, বাংলাদেশে বড় ধরনের সাইবার
অ্যাটাক আসতেছে, এবং সেটার জন্য দায়ী থাকবে বর্তমান যে আন্দোলনের বিপ্লবী যে দুজন উপদেষ্টা আসিফ এবং নাহিদ। এদের এই আগামীতে যে সাইবার যুদ্ধটা আসবে বাংলাদেশে এবং সাইবার স্পেসের যে যুদ্ধটা হবে সেটার জন্য দায়ী থাকবে এই দুজন কোনোভাবেই দায়ী এড়াইতে পারবে না। আচ্ছা, একটু বলবেন ভাইয়া, যে এখনো আপনারা কাদের কাদের ফেসবুক অ্যাকাউন্ট এখন পর্যন্ত আপনাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছেন এখন বা কি আটকটা হয়েছে? এখন আমি ব্যাপারটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের কখনোই আপনি যে ব্যাপারটা বললেন যে কাদের অ্যাকাউন্ট গুলো আমরা আমাদের কন্ট্রোলে কোনো অ্যাকাউন্ট নেওয়া হয়নি এবং কোথাও কিন্তু বলা হয়নি যে আমাদের কন্ট্রোলে নেওয়া হয়েছে। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি যে দুইজনের অ্যাকাউন্ট হচ্ছে রাফি আর হচ্ছে ওই সমন্বয়, হ্যাঁ হ্যাঁ তাদের অ্যাকাউন্ট হচ্ছে ডিসেবল হয়েছে। বাকি যারা আছে উপদেষ্টা বলেন, বাকি সমন্বয়ক যারা হাসনাত এবং সার্জিস বলেন, তাদের অ্যাকাউন্ট বা পেজ তারা হচ্ছে সিকিউরিটির জন্য কিন্তু সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করে রেখেছে। ঠিক আছে, এটা তারা ডিঅ্যাক্টিভেট করে রেখেছে। বিভিন্ন মহলে এগুলোকে প্রচার করছে যে তাদের অ্যাকাউন্ট ডিসেবল করা হয়েছে, তার পেজ ডিসেবল করা হয়ে গেছে। যেহেতু তাদের পেজ গুলো হচ্ছে ডিঅ্যাক্টিভেট, সেহেতু হচ্ছে ফেসবুকে পাচ্ছি না, এই জন্য এক একজন এক একভাবে এই ব্যাপারগুলো হচ্ছে নিচ্ছে। ব্যাপারটা আসলে কিন্তু মূল পয়েন্ট হচ্ছে যে তারা তাদের পেজ গুলো ডিঅ্যাক্টিভেট রেখেছে সিকিউরিটির জন্য। টোটালি ক্লিয়ার করতে চাই যে সাইবার জুলাইয়ের অভ্যুত্থানের মধ্যে যে সকল সাইবার যোদ্ধারা আছে এবং তাদেরকে এখন বর্তমান যে সমন্বয়ক বা উপদেষ্টা মন্ডলী আছে এবং তাদেরকে সেটা এই বর্তমানে বাংলাদেশের সাইবার যোদ্ধা যারা আছে তাদেরকেও সাইবার যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে যে এই জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সাইবারে একমাত্র যারা যুদ্ধ করেছে তাদেরকে তাদের স্বীকৃতি দিতে হবে। নয়তো আমি মনে করি যে বাংলাদেশের সাইবার স্পেস বর্ডারে যেরকম হচ্ছে আমরা সিকিউরিটি দিই, আমাদের বাংলাদেশের সাইবার বিভিন্ন প্ল্যাটফর্ম এখন অনেকটাই হচ্ছে নড়বড়ে। আমি বাংলাদেশের গভর্নমেন্ট সেক্টর গুলোতে আমি এখন প্রকাশ করতে যাচ্ছি না কোন কোন সাইট বাংলাদেশ ব্যাংক সহ এবং কোন কোন সেক্টর গুলো সাইবার নিরাপত্তাহীনতায় আছে, এগুলো আমি আসলে প্রকাশ করতে যাচ্ছি না। আমি মূলত এটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে এখনো বিতর্কিত উপদেষ্টাগুলো কেন বহাল আছে এবং বিতর্কিত যেখানে বাংলাদেশের দুইজন বিপ্লবী উপদেষ্টা আছে, যেখানে আসিফ এবং নাহিদের মতো দুইজন উপদেষ্টা থাকার পরেও বিতর্কিত পার্সনদেরকে কেন হচ্ছে উপদেষ্টাতে আনা হয় এবং উপদেষ্টাদেরকে কেন বহাল রেখে এত আন্দোলন বা তাদেরকে নিয়ে এত কথা হয়েছে। যেমন হচ্ছে সমন্বয় যে হাসনাত এবং সার্জিস, তারাও কিন্তু হচ্ছে একদিন দুই দিন তিন দিন কথা বলছে, কিন্তু পরবর্তীতে নতুন বাংলাদেশ হচ্ছে একটা ইস্যু, একের পর এক ইস্যু চলে আসে, তখন কিন্তু ওই পুরনো ইস্যুগুলো হচ্ছে ধামাচাপা পড়ে। ঠিক তাই, এখন আমরা কিন্তু ভুলি নাই, আমাদের কথা আমরা এখন অটুট আছি। ফারুককে অবশ্যই অপসারণ করতে হবে এবং অপসারণ করে মানুষ যারা হচ্ছে আমাদের মতো যারা সাইবার যোদ্ধা আছে, সাইবার কমিউনিটির মতো যারা হচ্ছে জুলাই অভ্যুত্থানে হচ্ছে আন্দোলনে সক্রিয় ছিল, তাদেরকে স্বীকার করতে হবে যে এই অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে সাইবার যোদ্ধাদের এই আন্দোলনে ভূমিকা অপরিসীম, প্লাস যারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা আছে প্রবাসী, তাদের ভূমিকা অপরিসীম। তারা কেন এটা প্রকাশ করতে চাচ্ছে না যে রেমিটেন্স যোদ্ধাদের অবদানগুলো তারা কেন স্বীকার করতে চাচ্ছে না? আজকে রেমিটেন্স যোদ্ধারা যদি ফ্যাসিস্ট হাসিনার সময় জুলাই অভ্যন্তরে যদি তারা হচ্ছে এই রেমিটেন্স শাটডাউন না ঘোষণা দিত, তারা যদি রেমিটেন্স পাঠাইতো, যেখানে আপনি দেখেন জুনায়েদ আহমেদ পুলক কিন্তু হাত জোর করে যারা হচ্ছে প্রবাসী আছে তাদেরকে কিন্তু হাত জোর করে বলছে যে আপনাদের জন্য আমরা ব্যাংক খোলা রেখেছি, আপনারা রেমিটেন্স পাঠান। এটা কিন্তু জুনায়েদ আহমেদ পুলক বলেছিল হাত জোর করে বাঙালির সাথে এই আন্দোলনের সময়টাই। সুতরাং আমি মনে করি আন্দোলনে সবারই অবদান আছে, এখানে আমি বলছি না কাউকে ক্রেডিট দিতে, আমি এটাই চাই যে সবাই জানুক এই ব্যাপারগুলো, যে এখানে সাইবার যোদ্ধা যারা আছে তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং ব্যাপক ভূমিকা পালন করেছে, এবং যারা হচ্ছে প্রবাসী আছে রেমিটেন্স যোদ্ধা আছে তাদেরও ভূমিকা অপরিসীম। এই বিষয়গুলো তারা হচ্ছে প্রকাশ করুক, মানুষের মধ্যে প্রকাশ করুক। আমাদের খুবই জায়গাটা হচ্ছে এই জায়গা। আর কোনো সরকারি ওয়েবসাইট বা কোনো জায়গাতে হামলা হওয়ার কোনো শঙ্কা আপনারা দেখছেন আরো হতে পারে? অবশ্যই কারণ হচ্ছে আমরা আগেও সচেতন করেছি উপদেষ্টা মণ্ডলীদেরকে, আমরা আবারও ক্লিয়ারলি বলতে চাই যে বাংলাদেশে বড় ধরনের একটা সাইবার হামলা হবে এবং সেটা খুব শীঘ্রই হবে যদি বাংলাদেশের উপদেষ্টা জায়গা থেকে এই উপদেষ্টা মণ্ডলী থেকে ফারুককে অপসারণ না করানো হয়, প্লাস বাংলাদেশের যে সাইবার সেক্টর গুলো আছে, গভর্নমেন্ট সাইবার সেক্টর গুলো আছে, এগুলোতে সাইবার সিকিউরিটি অ্যালার্ট চালু না করা হয় এবং এই জায়গাগুলো হচ্ছে সাইবার সেক্টর গুলো হচ্ছে যাদেরকে সাইবার সেক্টর দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে আসলে আমার মতে, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে তারা কি আদৌ সাইবার সিকিউরিটি সম্পর্কে জানে কিনা সেটা বুঝতে হবে এবং সেটা জানতে হবে। যদি সাইবার সেক্টরটা হচ্ছে তারা ওইভাবে না বুঝে বা না জানে, তাদেরকে সরিয়ে যারা কাজ বুঝে তাদেরকে আনা হোক, প্লাস যারা বাংলাদেশের সাইবার যোদ্ধা আছে তাদেরকে আমি মনে করি প্রশিক্ষণ দিয়ে হচ্ছে তারা কিন্তু তাদেরকে কাজে লাগাতে পারে সরকার চাইলে।
আপনি অন্য দেশ দেখেন, আমাদের বাংলাদেশ ব্যতীত অন্যান্য দেশ দেখেন, অন্যান্য দেশে হচ্ছে যারা সাইবার বা ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করে, যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, তাদেরকে কিন্তু ওই দেশের গভর্নমেন্ট কিন্তু একটা ফ্যাসিলিটি দেয় এবং তাদের থেকে সহযোগিতা নেয় এবং তাদেরকে একটা অবস্থান তৈরি করে দেয়। কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু চিত্রটা ভিন্ন। কিরকম? সেটা হচ্ছে যে আজকে আমরা বাংলাদেশের যে সাইবার যারা যোদ্ধা আছে বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট যারা আছে, তারা যদি কোনো কিছু করে, পরের দিন কিন্তু মামলায় হয়। আমরা বিগত ফ্যাসিস্টের সময় দেখেছি, আমার নিজের নামে মামলা হয়েছে, যখন আন্দোলন চলাকালীন সময় সাইবার কমিটির নামে মামলা হয়েছে, আমার বাসায় ডিজিএফ অ্যাটাক করেছে। হ্যাঁ, আমি আসলে আর কি বলবো, আমি আসলে এগুলো বলতে চাচ্ছি না। আমরা এটাই বলবো, যারা সাইবারে কাজ করে, যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বাংলাদেশের, আমি মনে করি সরকারের একটা সুযোগ আছে, তাদের থেকে বেছে নিয়ে সরকারের গভর্নমেন্টের সিকিউরিটি। আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি। যাই হোক না কেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।